নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কম্বল নিরুদ্দেশ উপন্যাসে বৃন্দাবন বলেছিল তার গুরু বাবা বিটকেলানন্দ নাকি যোগ বলে জেলের গরাদ ভেঙে বেরিয়ে আসতে পারতেন। গতকাল ইডির হাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পরেই সেই জেল যাত্রা নিয়ে রাজনীতিতে হুমকি হুঁশিয়ারি একেবারে চরমে উঠেছে। এই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে। এখন রানীর জেলে যাওয়ার কথা, হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রসঙ্গ টেনে হুমকি সুকান্ত মজুমদারের। আমাকেও যদি জেলে পড়ে জেল ফুটো করে বেরিয়ে আসবো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন হঠাৎ জেল প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী? দ্বিতীয় প্রশ্ন, সিপিএম কংগ্রেসের কিছু লোকও আমাদের সঙ্গে এসেছিল। এক দুজন যদি চোর হয় তাড়িয়ে দিন, কিন্তু তৃণমূলকে চোর বলবেন না। দুর্নীতির যাবতীয় দায় বিরোধীদের ঘাড়ে চাপিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জন্মলগ্ন থেকে সঙ্গী পার্থ, অনুব্রত বা জ্যোতিপ্রিয়দের নিয়ে কি বলবেন নেত্রী? তৃতীয় প্রশ্ন, সেনাবাহিনীর জমি হাতানোর অভিযোগে হেমন্ত সোরেন গ্রেফতার হতেই টলমল করছে ঝাড়খণ্ড সরকার। কংগ্রেস শাসিত তেলেঙ্গানার সেফ হাউসে নিয়ে যাওয়া হচ্ছে শাসক দলের বিধায়কদের। সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে সরকার, দাবি বিজেপির। এবার কি ঝাড়খণ্ডেও ঘোড়া কেনা বেচার ওই অপারেশন লোটাস শুরু হয়ে গেল নাকি শুরু হয়ে গেছে? চতুর্থ প্রশ্ন, মুখ্যমন্ত্রী নদিয়ায় থাকাকালীন নদিয়াতেই নিগৃহীত পুলিশ। গাছে বেঁধে রাখা হলো এএসআই ও কনস্টেবলকে। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়েও পার পাওয়া যায়, এই উদাহরণ দেখেই কি খাঁকি উর্দির ওপর হামলা চালানোর সাহস জন্মাচ্ছে এই রাজ্যে? পঞ্চম প্রশ্ন, কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। দুবার হাইকোর্টের নির্দেশের পরেও অধরা নরেন্দ্রপুর কাণ্ডের মূল অভিযুক্তরা। দলের বদনাম হলেও কিছুদিন পর তা মুছে যাবে বললেন স্থানীয় তৃণমূল নেতা। শাসকের এই মনোভাবের জন্যই কি কোর্টের দুবার নির্দেশের পরেও ধরা পড়ে না মূল অভিযুক্তরা? ষষ্ঠ প্রশ্ন থাকবে, আশাভঙ্গ হলো চাকরিজীবীদের, বাড়ল না আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। ভোটের মুখে কার্যত চমকহীন বাজেট পেশ করল মোদী সরকার। 24-এ জেতার আত্মবিশ্বাস থেকেই কি এই নিরামিষ বাজেট পেশের সিদ্ধান্ত? তবে শুরুতেই দেখাবো জেল আর জেলে পোড়া প্রসঙ্গে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী আর কি বললেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া, কারণ যদি বাই চান্স ওনাকে গ্রেফতার হতে হয় তা কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। তার জায়গায় মুখ্যমন্ত্রী পদে চম্পাই সোরেনকে বসাতে চাইছেন জেলবন্দি হেমন্ত। আর সেই চম্পাইয়ের প্রসঙ্গ টেনেই এবার দিল্লিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে হুমকি দিলেন সুকান্ত মজুমদার। পাল্টা মুখ্যমন্ত্রীর গলাতে উঠে এসেছে জেলের প্রসঙ্গ। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। একদম ঠিক বলেছেন যে ওনাকে জেলে পুরলে, জেলে ভরলে উনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। কেন বলেছেন? উনি জানেন যে হেমন্ত সোরেনদের সিবিআই, ইডি এরা ধরলেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অথবা শাসক দল তাদেরকে হেনস্থা করার মতন কোনো আগ্রহ দিল্লিওয়ালাদের নেই। কেননা দিল্লির বিজেপি মনে করে তাদের সাহায্য করার জন্যই পশ্চিমবাংলার তৃণমূল আছে। তার মানে উনি জেলে ঢোকার আশঙ্কা করছেন। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। উনি আশঙ্কা করছেন যে হেমন্ত সোরেনের পরে দিল্লি হয়ে উনার পালা। জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন। জমি দুর্নীতি মামলায় বুধবারই ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়া জোটের শরিক জেএমএম এর প্রধান মুখ হেমন্ত সোরেন। প্রতিবেশী রাজ্যে যখন হেমন্ত সোরেনের গ্রেফতারি ঘিরে তুঙ্গে উঠেছে ডামাডোল, তখন রাঁচি থেকে 400 কিলোমিটার দূরে নদিয়ার শান্তিপুরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। ঝাড়খণ্ডে শুরু হলো, এরপরে বাংলাতেও অপেক্ষা করতে থাকুন। 2Gর পর রাজা জেলে গেছিল, এখন রানীর জেলে যাওয়ার কথা। কারণ 2Gর সময়ও এর থেকে কম পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছিল গতকাল। ক্যাগের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তা পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত এবং কতটা চোর। আরএসএস বিজেপি দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে সর্বনাশের দিকে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির বিরুদ্ধে না বলে রাহুল গান্ধী, কংগ্রেস, সিপিএম, অধীর, সেলিম তাকে গালাগাল দিচ্ছেন কেন? লোকসভা ভোটের আগে কোনটা নকল লড়াই, কোনটা আসল যুদ্ধ বুঝে ওঠা দায়। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।
দেখুন, আজ সবাইকে চমকে দিয়ে নদিয়ার শান্তিপুরে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাকেও যদি জেলে পড়ে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। এখন কথা হচ্ছে জেলের প্রসঙ্গ কেন, হঠাৎ জেল প্রসঙ্গ তুললেন কেন মুখ্যমন্ত্রী? দেখুন, হেমন্ত সোরেন অনেকে বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে হেমন্ত সোরেনের সঙ্গে নিজেকে বা বাংলাকে এক করে দেখছেন না। কেন এই কথা বলছি, কেন ডিফারেন্সিয়েট করছি এই জন্য, হেমন্ত সোরেনের বিরুদ্ধে 600 কোটি টাকার সেনাবাহিনীর জমি চুরির অভিযোগ করছি এই জন্য যে হেমন্ত সোরেনকে একবার নয় 10 বার ইডি নোটিশ পাঠিয়েছিল। করছি এই জন্য যে হেমন্ত সোরেন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি 24 ঘন্টারও বেশি, প্রায় 30 ঘন্টা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা অবস্থায়, মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় স্রেফ বেপাত্তা, মানে আইনি ভাষায় ফেরার হয়ে গেছিলেন। আমি এইখানে অরূপের কাছে প্রশ্ন উঠব, তাহলে এই হেমন্ত সোরেনকে গ্রেফতারের পরের দিন বাংলার মুখ্যমন্ত্রী হঠাৎ জেলে পড়ার প্রসঙ্গ তুললেন কেন? কোনো ইঙ্গিত? না সুমন, আমার মনে হয় আজকের দিনে আবার প্রাসঙ্গিক ওই ইংল্যান্ডের ম্যাসাচুসেটসে হলোকাস্ট মেমোরিয়ালের বাইরে পাথরের গায়ে খোদাই করা সেই লেখাটা, যেটা আমরা সকলেই বহু সময় বহুবার কোট করেছি, দে কেম ফার্স্ট ফর দ্য কমিউনিস্ট অ্যান্ড আই ডিডন্ট স্পিক আপ বিকজ আই ওয়াজ নট এ কমিউনিস্ট। তারপর জিউস, তারপর ইউনিয়নিস্ট, ক্যাথলিক্স, এবং লাস্টে দেন দে কেম ফর মি অ্যান্ড বাই দ্যাট টাইম নো ওয়াজ মি টু স্পিক আপ। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন বলছি, আমি একটা অন্য ঘটনা বলছি, রাজনৈতিক নেতা নেত্রী ছেড়ে দিন, একটা খুব সাধারণ একজন কৃষকের কথা বলছি। তামিলনাড়ু সেলাম জেলার দুজন দলিত কৃষকের বাড়িতে গত বছরের নভেম্বর মাসের শেষে ইডি পৌঁছে যায়। তো আপনি বলেন এত কোটি কোটি টাকার কেলেঙ্কারি দুজন দলিত কৃষকের কথা কেন বলছি? এই দলিত কৃষকদের অভিযোগ ছিল যে বিজেপির ওখানকার স্থানীয় নেতা সে তাদের জমি দখল করেছে, তারা প্রোটেস্ট করেছিল বলে ইডি তাদের বাড়িতে পৌঁছে যায়। ঘটনাটা এখানে থেমে থাকে না। ওখানকার একজন আইএএস অফিসার ঘটনাচক্রে, তিনিও দলিত, বি বালামুরুগান, তিনি রাষ্ট্রপতিকে চিঠি লেখেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। 31শে জানুয়ারি তার রিটায়ারমেন্ট ছিল, 29শে জানুয়ারি সেই আইএএসকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা চালু করা হয়। আগামী দিন সম্ভবত সেও জেলে যাবেন সঞ্জীব ভাটের মতো। আমি কেন বলছি এই কথাটা, এবং তিনি জেলে যাওয়াকে ইকুয়েট করতে, আমি বলছি যে তুমি যেহেতু শুরুর চমৎকার কবিতাটা, মানে পৃথিবী বিখ্যাত কবিতাটা রেফার করলে, যে এটা তার মানে হেমন্ত সোরেনের পাশে পুরোপুরি আমাকে বলছি জেল আমি আসছি, আমি কেন বলছি দেখুন। এবং ওই চিঠিটা স্পেসিফিক্যালি মেনশন ছিল যে বিজেপি পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছে এই ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সিগুলোকে। হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগটা কি? সেনার জমি সেটা অনৈতিকভাবে দখল করা, তার দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই যদি অপরাধ প্রমাণিত হয় তার জায়গা যেখানে হওয়ার সেখানে যাবে। 2019 সালে ভারতবর্ষের মানুষ দেখেছিল, আমরা বলিনি, বিজেপির নেতা যাকে কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সত্যপাল মালিক বলেছিলেন সেনার প্রাণ চুরি হয়েছিল যাদের জন্য, 44 জন সেনা, তাদের বিরুদ্ধে কারওয়াই হতে আমরা দেখলাম না। আমাদের দেশে আসছি আসলে আমি বলছি তা সত্ত্বেও যদি 600 কোটি টাকার জমি মুখ্যমন্ত্রী এবার কেন বলছি যদি হয়ে থাকে, আসলে সমস্যাটা অন্য কেন। দেখুন, এই শুভেন্দু অধিকারী বাইট দেখাচ্ছেন, শুভেন্দু অধিকারীকে তো অপরাধী আমরা বলিনি, সজল তখন বিজেপি করতো না, ওর দল বলেছিল। হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা বলিনি। আসলে আজকে ভারতবর্ষের নতুন একটা লাইন এসছে, যেটা আমি ইংরেজিতে বললাম, বাংলার লাইনটা হচ্ছে আইটি, ইডি, সিবিআই বিজেপির ঘর জামাই। আইটি, ইডি, সিবিআই কে বিজেপি ঘর জামাই বানিয়ে যাদেরকে ব্যবহার করছে গোটা দেশ দেখছে। তো অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠানো হচ্ছে, এই যে ক্রোনোলজি তাহলে তো তৃণমূলে খুশি হওয়ার কথা যে পরশুদিন অরবিন্দ কেজরিওয়াল পঞ্চম নোটিশটা পেয়েছেন। এই ঝাড়খণ্ডে প্রতিবেশী রাজ্য, সেখানে এই তৎপরতা। লালু প্রসাদ যাদব, যা 76 বছর বয়স, কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছে পরশু, কালকে তেজস্বীকে 7 ঘন্টা। আমি বলছি এ সত্ত্বেও এর কোনো ভগ্নাংশ পশ্চিমবঙ্গে হয়নি। তো তোমরা তো পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে পর্যন্ত রেয়াত করা হয়নি। না, এই যে বড় ঘটনাটা বললাম, তার তো ধারে কাছেও নেই। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যতটা টার্গেট করা হয়েছে, আপনি দেখুন ইডির পার্সেন্টেজ আপনি দেখিয়েছিলেন, হাইয়েস্ট পার্সেন্ট টার্গেট ছিল তৃণমূল কংগ্রেস। আমাদের টার্গেট, তার ভগ্নাংশ কতটা কোন রাজ্যে ভাগ হয়েছে তার জবাব সজল দিতে পারবে। কিন্তু সজলের কাছে আমি আসব মূলত আজকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী প্রসঙ্গে। সুকান্ত মজুমদার বলছেন, আমি জানি না এই রাজ্যে তোমরা প্ল্যান করছো যে চম্পয় সোরেনকে জায়গায় চম্পাই ব্যানার্জিকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুঁজে রাখা উচিত। 2Gর কাণ্ডে রাজা জেলে গেছিল, এখন রানী জেলে যাওয়ার পালা।
দিল্লিতে সংসদ ভবনের সামনে দেখলাম দাঁড়িয়ে সুকান্তবাবু বলছেন ঝাড়খণ্ড থেকে শুরু হলো, বাংলায় অপেক্ষা করতে থাকুন। শুভেন্দু অধিকারী বলছেন জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা দিয়ে বেরোবেন সেটা পরের কথা, কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করে নিলেন। আমার প্রশ্ন খুব পরিষ্কার, এই যে কথাগুলো এগুলো ভবিষ্যৎবাণী, এগুলো হুমকি, না এগুলো বিজেপির উইশ লিস্ট? প্রথম কথা হচ্ছে এগুলো উইশ লিস্টও নয়, এগুলো হুমকিও নয়, এটা সেই ভবিতব্য যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। একটা ছেলে সারা বছর যদি লেখাপড়া না করে সে ফেল করবে, এটা যেমন সহজেই বলা যায়। একটা লোক প্রমাণিত চোর, সব প্রমাণ কোর্টে আদালতে সবসময় সময়কালে হয়ে ওঠে না, তাহলে আমরা জনমানুষে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মমতাদি বলছেন আমাকে দেখলে চোর বলতো, আপনি বলুন 21-এর আগে কেউ মমতাদিকে চোর বলতে পারেনি, তখন লোকে মনে করতো দলটা চোর, কিন্তু মমতাদি সৎ। আজকে ভাবছে লোকে মমতা ব্যানার্জিও চোর, কেউ ট্রামে বাসে বলুন, কেউ প্রতিবাদ করছে। আমি বলছি সজল তুমি পারসেপশনের কথা বলছো, কিন্তু এজেন্সি কি করছে? কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমি সন্দেশখালী কাণ্ডে একটা বেল অপোজ করব, রুটিন, তোমায় বাড়তি সময় দেবো, রুটিন, বলছে আমি প্রস্তুত নই। এই এজেন্সি না না, আপনি যেমন সহজে বলে দিচ্ছেন যে আমি বেল অপোজ করব, তাও কার শেখ শাহজাহানে? না না, প্রস্তুত হতে গেলে তার কিছুটা সময় লাগে, সেই সময়টা সে চেয়ে নিয়েছে, 24 দিন পর সময়টা চেয়ে নিয়েছে। আমি আপনাদের বলি যে কৃষকের গল্প বলছে টিএমসি, খুব ভালো লাগলো। কোথাকার ওরা, ওদের দূর সামনের দৃষ্টিটা, ওদের প্লাস পাওয়ারটা হচ্ছে ঝাপসা, ওরা দূরের দৃষ্টিটা প্রখর, শকুনের মতো। হ্যাঁ, প্রশ্ন যেটা হচ্ছে সারা রাজ্যে যারা কেন্দ্রীয় সরকারের কৃষকদের যে সহযোগিতা সেটা যারা ঢুকতে দেয় না, তারা কেন্দ্রীয় সহযোগিতার কথা বলে। আর আপনার কথা বলি, এরা চাষিদের কথা খুব ভাবে, বিশেষ করে বীরভূমে ভেবেছিল। আপনি ভেবে দেখুন, একটা সময় দেখা গেছিল গ্রামের কিছু হতদরিদ্র চাষি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে গিয়েছে, যে চাষিটা নিজেও জানতো না। এরা কিন্তু সেইভাবে চাষিদের সহযোগিতা করে। তোমাদের দূরদৃষ্টিও কম নয়, এখনই দাঁড়িয়ে বলে দিচ্ছ যে টুজির রাজার মতো অবস্থা। স্বাভাবিক, এখন রাজা রানী মিলিয়ে বলতে হয় কথা, কিন্তু বাস্তবটা হচ্ছে এই রাজ্যের যিনি রানী তিনি জেলে যাবেন, এটা খুব সহজ সরল কথা। বলছে যদি প্রমাণিত হয় তবে জেলে যাক। আচ্ছা, যতক্ষণ প্রমাণিত হবে ততক্ষণ কি পিসির কোলে বসে থাক? এটা তো হতে পারে না। যখন রানী অবধি পৌঁছে যাচ্ছ, শাহজাহানকে জেলে ঢোকাতে পারলেন। আমি আপনাকে দুটো জিনিস বুঝতে হবে দাদা, যে এখানে শাহজাহান আরো কঠিন। না না, এই ব্যাপারটা শাহজাহান, এর একটা পুরো সাম্রাজ্য আছে। আকবর থেকে শুরু হওয়া, এই কদিন আগে যে আপনার দেখবেন মেরেছে যে আপনার শিক্ষকদের, তাদের মধ্যে একজন আকবর আছে। এই যে আকবর, বাবর, আপনি কিন্তু এটাকে সাম্প্রদায়িক ভাবে নেবেন না, এরাই হচ্ছে তৃণমূলের আসল চাবিকাঠি, আসল স্তম্ভ। অতএব এদেরকে ধরতে গেলে একটু গুছিয়ে যেতেই হবে, সময় লাগবে। মুঘল সাম্রাজ্য নিয়ে যেতে। আমি বলি এটা কালিয়ার অমিতাভ বচ্চন নয়, আমি বলছি এটা কালিয়ার অমিতাভ বচ্চন না যে জেল ভেঙে পালিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, জেলে থাকবেন, নিশ্চিন্ত ভাবে থাকবেন, এতে কোনো ভুল নেই। সবই ঠিক আছে, মুশকিলটা হচ্ছে এই সজল বলছিল না যে বিজেপির একটা মোডাস অপারেন্ডি আছে, মানে বলে দিচ্ছে জেলে যাবে, তার মধ্যে একটা বাম্পার আছে, মানে গাড়িটা স্পিডে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে বাম্পারে যে এই মুহূর্তে ঝাঁকুনি খাবে, যেমন অজিত পাওয়ার বলেছিল জেলে যাবেই, ওকে জেলের ভাত না খেয়ে ছাড়বো না, যেই বাম্পারে ঝাঁকুনি খেয়েছে উপমুখ্যমন্ত্রী হয়ে গেছে বিজেপি। হেমন্ত বিশ্ব তার আগে সায়নদীপের দল কি বলছে একটু বলে দিই। সায়নদীপের দল বলছে যে, সায়নদীপের দল বলছে না জেলে যাবেন না, তার কারণ সেটিং আছে। জেলে গেলেন হেমন্ত সোরেন, তার কারণ সেটিং ছিল না, ইনি জেলে যাবেন না। সজল না, এই কথাগুলো কংগ্রেসের সিপিএম একসুরে আজকেও বলেছে, যদি বিজেপিটা না থাকতো, এই তৃণমূল, সিপিএম, সব দলের চোররা যেতে পারতো না। হেমন্ত, আমরা বলি সব দলের চোরেরা যেতে পারতো না, মানে সব দলের চোর আছে না, না গেছে তো, বিজেপি তো চলে গেছে তো। ফালতু কথা এখন কেন বলছো? আমার যেটা বলার বক্তব্য, এই দলগুলো উঠে যেত, এই দলগুলোর দোকানদারি বন্ধ হয়ে যেত। আজকে এরা হচ্ছে একটা সুন্দর জায়গায় বসে আছে, ধরলে বলছে আগে ধরা উচিত ছিল, আর না ধরতে পারলে ততক্ষণ বলছে যে ধরছে না। অজিত পাওয়ার একটা অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আমরা কেউ চোর বলিনি, কথা বলিনি। আমার বক্তব্য হচ্ছে কোন সেটিং এর ফলে সীতারাম ইয়েচুরি সাহেব এতদিন মমতা ব্যানার্জির গায়ে গায়ে বসে কানে কানে, যেই সেটিং এ বিরিয়ানির প্যাকেটে সোনা পাওয়া গেল কিছু হয় না। এবার সায়নদীপের কাছে যেতে হবে, কিন্তু প্রশ্ন তো থাকবেই যে কোন সেটিং এর ফলে সারদা নারদা মোটামুটি এই রাজ্যের লোক ভুলতে বসেছে। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন, যেখানে এই যে দুর্নীতি, এই এতক্ষণ ধরে যে আলোচনা হলো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো বিজেপির ঘাড়ে, কখনো কংগ্রেসের ঘাড়ে, কখনো সিপিএম এর ঘাড়ে যাবতীয় দুর্নীতির দায় ঠেলে দিয়েছেন। কি ভাষায়?
দেখাবো। তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। সাম্প্রতিককালে একাধিক দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল সরকারের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দী রয়েছেন তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রেশন দুর্নীতিকাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। একই মামলায় গ্রেফতার হয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এরা সবাই প্রায় তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। অথচ দুর্নীতি নিয়ে আক্রমণ করতে গিয়ে বৃহস্পতিবার সব দায়ী কখনো বিজেপি, কখনো কংগ্রেস, সিপিএমের ঘাড়ে ঠেলার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে। যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার বলে চিৎকার করে, আর তার সাথে আরও 7 জন চিৎকার করে আসল পকেটমার পালিয়ে যায়। কখনো দুর্নীতি প্রসঙ্গে বিজেপির ঘাড়ে দায় ঠেলার চেষ্টা, কখনো সিপিএম কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। মুখ্যমন্ত্রী এত অসত্য বলেন, এত মিথ্যে কথা বলেন, কি উত্তর দেবেন? পার্থ চ্যাটার্জি কি সিপিএম থেকে তৃণমূলে গেছিল? জ্যোতিপ্রিয় মল্লিক ওর দলে এসেছিল। কোন দল থেকে? বরং ওর দল থেকে অপরাধীরা অন্য দলে গেছে, যেমন শুভেন্দু অধিকারী, যেমন মুকুল রায়। আবার সেই মুকুল রায়কে পরে ফেরত নিয়ে এসছেন উনি তৃণমূলে। বিএসএফ, সিআইএসএফ অফিসাররাও জেলে আছেন, একটু খোঁজ নিয়ে দেখুন, তারাও জেলে আছেন। পশ্চিমবঙ্গে পাচার বন্ধ করতে গেলে কোনো একটা বাহিনীর পক্ষে সেটা সম্ভব নয়। যদি শুধু পুলিশ চায় পারবে না, শুধু বিএসএফ চায় পারবে না। প্রয়োজন হচ্ছে এই দুর্নীতি বন্ধ করতে গেলে বিএসএফ, পুলিশ, স্থানীয় মানুষের সচেতনতা এবং সর্বোপরি রাজনৈতিক ঐক্যমত। দায় ঠেলাঠেলির এই খেলায় আসল দোষী কে? আশাবুল হোসেন, রুমা পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। ভেবেছিলাম সায়নদীপের কাছে যাবো, কিন্তু যাওয়া যাবে না, আগে সুমনদের কাছে যেতে হবে। আমি বলছি, মুখ্যমন্ত্রী নদিয়াতে বলছেন একজন দুজন যারা সিপিএম কংগ্রেস থেকে এসেছিল তাদের তাড়িয়ে দিন, তৃণমূলকে চোর বলবেন না। আমি বলছি এখনো পর্যন্ত জেলে গেছেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল। 3 জনই তৃণমূলের জন্মলগ্ন থেকে, তার আগে কংগ্রেস করতেন, জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই শুরুর দিন থেকে তৃণমূলটা করছেন। প্রশ্ন দুটো থেকে সুমনদা, এক হচ্ছে এরা সিপিএম বা কংগ্রেস থেকে এসেছে এরম বলা যায় কিনা, কারণ সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে এসছে না। 2, এরা যদি দুর্নীতি করে তার দায় কংগ্রেস বা সিপিএম নেবে কেন? না, আমি জানি না দুর্নীতির দায়টা কারা নেবে। আগামী দিনে ভারতবর্ষের মানুষ লোকসভা নির্বাচনে সেটা প্রমাণ করবে। আমি দুটো তথ্য দেব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দুর্নীতি সূচক যেটা, সেই দুর্নীতি সূচকে 2023 সালে ভারতবর্ষ 180টা দেশের মধ্যে 93তম স্থানে, 22-এ ছিল 85 নম্বর স্থানে। তার থেকে 8 ধাপ নিচে নেমে গেছে। আর আরও একটা তথ্য দিই, যে গতকালই এটা প্রকাশিত হয়েছে যে ভুল তথ্য পরিবেশন। আপনি সঠিক তথ্য দিয়েছেন, কিন্তু আমি বলছি তার মধ্যে কি পশ্চিমবঙ্গেরও কন্ট্রিবিউশন আছে? আমি বলছি এটা মানে থাকা তো স্বাভাবিক। আলোচনা শুনে তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বোধহয় 100% কন্ট্রিবিউশন। গোটা আলোচনার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জন্যই তো আমি এটা আলোচনা করছি। যে গোটা ভারতের যে আমি তো 29টা রাজ্য রয়েছে, তেলেগু এবং অর্ধেকটা মারোয়াড়ি ভাষা। না, আমি সেটাই বলছি, সেই জন্যই তো আমি তো সেই জন্যই পরিসংখ্যানটা তুলছি। আমি পরিসংখ্যানটা তুলছি তো এটা তো পশ্চিমবঙ্গের পরিসংখ্যান না, এটা গোটা ভারতবর্ষের পরিসংখ্যান।
আমি বলছি যে ভুল তথ্য পরিবেশন, আমি বলছি তাতে ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন কত। আমি সেটাই বলছি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ আরো একটা জায়গায় বিশ্বের মানে একদম টপের। আমি আপনার সাথে একমত যে দুটোই লজ্জার বিষয়। আমি বলছি এই দেশের দুর্নীতির পরিসংখ্যানে এই অবস্থা লজ্জার বিষয়। বাংলাটা আমরা আলোচনা করছি দুর্নীতি নিয়ে, আমরা তো আলোচনা করছি দুর্নীতি নিয়ে। প্রধানমন্ত্রী কি বললেন যে আমার মাত্র 4টে জাত। কি কি জাত? একটা হচ্ছে মহিলা, একটা তরুণ, একটা হচ্ছে গরিব, আর একটা হচ্ছে চাষি। তার মধ্যে মহিলা কি? মহিলার রূপ আমরা দেখেছি বিলকিস বানু গণধর্ষণ কাণ্ডের 11 জন যারা দোষী সাব্যস্ত হয়েছিল ছেড়ে দেওয়া হয়েছিল, 9 জনকে পাওয়া যাচ্ছে না। 2 নম্বর হচ্ছে তরুণ, 18 থেকে 25 এই মুহূর্তে ভারতবর্ষে 42% বেকারত্বের হার। গরিবের বেকারত্বের হার ক্ষুধা সূচকে এই মুহূর্তে আমরা 111 নম্বরে। 20 কোটি মানুষ রাত্রিবেলা না খেতে শুতে যায়। চাষি আপনি দেখুন পরিসংখ্যান নিয়ে, এনসিআরবি পরিসংখ্যান, যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোতে কৃষকদের আত্মহত্যার হারটা কি হারে বাড়ছে। আমি এই কারণেই কথাটা বলছি যে কদিন আগে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, যাতে দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে যে পশ্চিমবঙ্গ একেবারে প্রথম সারিতে রয়েছে, বরঞ্চ অনেক পিছিয়ে রয়েছে। সেটা হচ্ছে ইউপি। আপনি লক্ষ্য করবেন যে 40 সেকেন্ড আপনাকে আমি থামালাম না কেন জানেন? যে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আজকে আপনি প্রস্তুত হয়েছিলেন যে বাজেট নিয়ে আলোচনা হবে, সেই জন্য আপনি এই নোটটা তৈরি করেছিলেন। নিশ্চিত, কারণ আমার প্রশ্নের সঙ্গে এই উত্তরটার কোথায় সম্পর্ক আপনি বুঝিয়ে দিন। আলোচনা করছি আমরা তো আলোচনা পুরো ব্যাপারটা কি জানেন তো, যে উত্তরটা দিয়েছেন প্রশ্নটা পাল্টে গেছে, অন্য প্রশ্নপত্র এসেছে কিন্তু আমরা উত্তরটা আলোচনা করছি তো দুর্নীতি নিয়ে, কিন্তু আসলে আলোচনাটা হওয়া উচিত এই দিকে। মমতা ব্যানার্জি বলেছেন 1% লোক চোর হতে পারে। তুমি আবার নোট নিয়ে আসোনি তো? না, আমি তো লেখাপড়া না না, তো আবার বাজেট নিয়ে। না না, 1% লোক তারা চোর হতে পারে, তাদের তাড়িয়ে দিন। আচ্ছা, মমতা দিকে কে তাড়াবে? এই 1% লোকই তো তৃণমূলের নেতা, এরাই তো তৃণমূলের নেতা। বলছে যারা সিপিএম থেকে এসছে, কংগ্রেস থেকে এসছে, তাড়িয়ে দিন। সিপিএম থেকে তো শাহজাহান এসছিলেন, মমতা দি এখনো তাকে তাড়াতে পারেননি, তিনি মাইকে বলছে তাড়িয়ে দিন। আচ্ছা, উল্টোটা যদি বলি, উনি অন্তত বলেছেন 1% আছে, তোমরা তো 1%-এর কথাও স্বীকার করো না। প্রথমত অস্বীকারের প্রশ্ন নেই, আপনি বলুন যে আজকে 1 মিনিট আমরা বলি, এত বিরোধীরা জোট বেড়েছে তো আজকে 10 বছর হতে চলেছে একটা সরকারের, কমপ্লিট হতে চলেছে। আপনি বলুন সেই 10 বছরে এই বিরোধীরা, 1 সেকেন্ড শেষ করে দিই, সরকারের বিরুদ্ধে কটা অভিযোগ আনতে পেরেছে? বলছে যে পকেট মার চেঁচাচ্ছে, দেখুন মমতা চোর করে বলছে 4টে জাত, আর তৃণমূল হচ্ছে বজ্জা, তৃণমূল হচ্ছে বজ্জা, আর 111 নম্বর কোথায় পেলে? ওই দেশগুলো উঠে গেছে, দুজন মিলে নয়, তিন নম্বরে শোনা যাবে। আচ্ছা, বেশ বেশ, তৃণমূল কংগ্রেস খুব খারাপ দল, যত বিরোধী দল আছে সবাই খুব খারাপ দল। বিজেপি হচ্ছে ধোয়া তুলসী পাতার দল। কিরকম? আমি বলিনি, আমি বলিনি, এবার বিজেপি ধোয়া তুলসী কিরকম দল, তোমার মাঝখানে বলিনি। বিজেপি ধোয়া তুলছি বা কিরকম, এই যে আরেকটু আগে প্রথমে আপনারা দেখাচ্ছিলেন বাইটে সুকান্ত মজুমদার বলছে কি চম্পাই ব্যানার্জি ইত্যাদি ইত্যাদি তৈরি দেখুন। আচ্ছা, চম্পাই সোরেন তো তৈরি আছে, সেটা নিয়ে তো আমাদের মনে কারো সংশয় নেই। ঝাড়খণ্ড বিধানসভা আমি যদি ভুল না করে থাকি সুমন 81টা আসন, তার মধ্যে একজন মারা গেছে। 80-80-র মধ্যে 48 জন হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে, 32 জন বিপক্ষে। 48 জনকে নিয়ে আজকে বিকেলবেলা রাজভবনে গিয়ে প্যারেড করানো হয়েছে বিধায়কদের নিয়ে, তারপরেও বিধায়ক শপথ গ্রহণের জন্য ডাকেননি। যারা চম্পাই সোরেনকে ডাকতে হিম্মত দেখায় না, তাদের মুখ থেকে আমাদের প্রশ্ন থাকবে। এই আলোচনারই পরবর্তী পর্যায়ে আমি বিস্তারিত এই অঙ্কটা নিয়ে আসবো, কিন্তু তার আগে আমার সায়নদীপের কাছে আসতে হবে। কিন্তু তার আগে আমি দেখাবো যে 3টে জেলা, সেই 3টে জেলায় রাহুল গান্ধীর কর্মসূচিতে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রইল সিপিএম। মানে তিরঙ্গা আর লাল ঝান্ডা কার্যত এক হয়ে গেল। রাহুল গান্ধীর পাশে কখনো শতরূপ ঘোষ, কখনো পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম, কখনো কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আমি দ্রুত প্রতিবেদনটা নেব, তারপর সায়নদীপের কাছে আসবো। আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। যারা মনে করছিল পশ্চিমবঙ্গে না আরএসএস এর কন্ট্রাক্ট নেই, মমতা ব্যানার্জি লাল ঝান্ডা শেষ করে দিয়েছেন এবং কংগ্রেস মুক্ত ভারতের অংশ হিসেবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরকে কংগ্রেস মুক্ত করবেন, সেই কন্ট্রাক্টটা বেকার হয়ে গিয়েছে। মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় হাতের সঙ্গে মিলেমিশে একাকার, কাস্তে হাতুড়ি তারার পতাকা। মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএমের শীর্ষ নেতারা যখন রাহুলের যাত্রায় অংশ নিলেন, তখন মুর্শিদাবাদ থেকে মালদা হয়ে নদিয়া লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে সিপিএম ও কংগ্রেস। প্লিজ দয়া করবেন, যে সিপিএম লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে,
নাপিত বয়কট করেছে, ঘর বয়কট করেছে, মুন্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে, সিঙ্গুরে তপস্বী মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে, নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তাদের সাথে কখনো ঘর করতে রাজি নই। বার্তা স্পষ্ট, মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল, তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো এখন সবাই ওঠে, কিন্তু কে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না। মমতা এখন বলছেন যে গাড়িটা রোকো, আমি নেমে যাব। আমরা বলছি স্বাগত। ফরাক্কা থেকে শমশেরগঞ্জ, সুতি থেকে রঘুনাথগঞ্জে মিলেমিশে একাকার হয়ে গেল কংগ্রেস এবং সিপিএম এর পতাকা। মালদা ছেড়ে মুর্শিদাবাদে রাহুল গান্ধী, গনিখান চৌধুরীর সুজাপুর থেকে তিনি তার দিন শুরু করেছেন আজ। মালদা থেকে ফরাক্কা পার হয়ে তিনি মুর্শিদাবাদে ঢুকেছেন এবং মুর্শিদাবাদে একের পর এক এলাকায় কার্যত অধীর রঞ্জন চৌধুরীর যে গড় মুর্শিদাবাদ, সেখানে রাহুল গান্ধীকে ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস, উন্মাদনা চোখে পড়ার মতো। হুড খোলা জিপের মাথায় রাহুল গান্ধী, পাশে মাথায় ফেট্টি বেঁধে অধীর চৌধুরী, দুধারে কংগ্রেসের পতাকা। কেউ ছুটে আসছেন, কেউ হাত নাড়ছেন, কেউ আবার মোবাইল ফোনে রাহুলকে ক্যামেরা বন্দী করছেন। পথের দুধারে তরুণ থেকে বৃদ্ধ, তরুণী থেকে মহিলা। কোথাও ভিড় দেখে থমকে গেল রাহুলের জিপ। টানা হাত নাড়তে নাড়তে কারুর সঙ্গে হাতও মেলালেন রাজীব তনয়। আবার কোথাও কোথাও কংগ্রেস কর্মী সমর্থকদের দেখা গেল রাহুলের জিপের আগে ছুটতে। বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিড়ি বাঁধতেও দেখা গেল রাহুলকে। নিজের একতা গড়ে রাহুল গান্ধীর সামনে শক্তি প্রদর্শনের পর কার্যত খুশি অধীর চৌধুরী। তাই নাম না নিলেও দশমীর প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি। ষষ্ঠীর পুজো, সপ্তমীর পুজো, অষ্টমীর পুজো যেমন ফারাক হয়, গতির ফারাক হয়, মানে জেল্লার ফারাক হয়, এটাও বাড়ছে। যত রাহুল গান্ধী এগিয়ে যাচ্ছে তত তার জেল্লা বাড়ছে, তত তার আকর্ষণ বাড়ছে, তত তার নতুনত্ব বাড়ছে। নবমীর পর বিসর্জন হয়, কারো আগমন হবে, কারো বিসর্জন হবে, এটাই হবে বাংলায়। মুখ্যমন্ত্রী এখানে সিপিএম কংগ্রেসের জোট চান, ওনার সঙ্গে সিপিএম কংগ্রেসের জোট আছে, তবে সেটা এখানে নয়, সেটা পর্দার আড়ালে, গাছের আড়ালে, ঘরের কোণে। মুখ্যমন্ত্রী বিরোধী ভোট ভাগ করার জন্য যেটা করতে হয়, যতটা অক্সিজেন যোগানোর প্রয়োজন আছে কংগ্রেস এবং সিপিআইএমকে, সেটাই করছেন। কিন্তু মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসনের মধ্যে কোনো ক্রমে এখন মাত্র একটি ধরে রাখতে পেরেছে কংগ্রেস, বাকি দুটিই তৃণমূলের। রাহুল গান্ধীর যাত্রায় এই ভিড় কি ভোটও এনে দিতে পারবে, সেটাই বড় প্রশ্ন। শিবাশিস মৌলিক, আবির দত্ত, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আরও কাছাকাছি, আরও কাছে এসো, 1982 সালে সেই অসাধারণ আর.ডি. বর্মনের গানটা। আমি সায়নদীপের কাছে এসে তাতেই যাব। বিশ্বনাথদার কমন পড়েছে, তার কারণ বিশ্বনাথদার তখন অল্প বয়স, নিশ্চয়ই মাইকে শুনে শুনে। আমি তো স্কুলে পড়ি, যার ফলে আমার অতটা ফান্ডা নেই এই বিষয়। আপনি আরও আবেগবিহ্বল হওয়ার আগে আমি মূল প্রশ্নে সায়নদীপের কাছে আসি। যে দেখো, 3টে জেলা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার সিপিএমকে আক্রমণ করলেন। এইটাই কি সিপিএম আর কংগ্রেসকে আরও কাছে এনে দিল? কেন বলছি, তোমরা চট করে কোনো শরিক দলের কর্মসূচিতে যেভাবে কংগ্রেসের ঘোষিত কর্মসূচিতে কার্যত ঝাঁপিয়ে পড়েছ, সহযোগিতার হাত বাড়িয়ে, জীবেশ সরকার, শতরূপ ঘোষ দুজনেই রাজ্য কমিটির সদস্য, পলিট ব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সেন্ট্রাল কমিটি মেম্বার সুজন চক্রবর্তী, সবাই রাহুল গান্ধীর পাশে, এবং আবার বলছি লাল ঝান্ডা তেরঙ্গা কার্যত মিশে গেল। তোমাদের তো ইচ্ছা পূরণ, এইটাই তো চেয়েছিলে যে দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে কংগ্রেসের সঙ্গে, যেটা নিয়ে এত বিভ্রান্তি ছিল এই রাজ্যে। সিপিএম এর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়। আমি বলছি সুমনদা ঝুলি থেকে বেড়ালটা ক্রমশ বেরিয়ে পড়ছে। দুরাত্মার ছলের অভাব হয় না। কখনো বলেছিল কংগ্রেসের দাদাগিরি মানবো না, তারপর বললো এখন নাকি সিপিএম এর ঘাড়ে বন্দুক ছেড়ে বলছে যে আমি আর এই ইন্ডিয়া জোটে নেই। আর যখন ওই পাটনা মুম্বাইয়ের বিতর্ক হচ্ছে, যখন আমাদের কর্মীদের অনেকে প্রশ্ন করছে যে তৃণমূলের সঙ্গে, তৃণমূল তোমাদের এত কর্মীদের খুন করেছে, তুমি কেন তৃণমূলের পাশে তোমরা বসছো, সীতারাম ইয়েচুরির সঙ্গে তৃণমূলকে কেন দেখা যাচ্ছে, তখন আমরা বলেছিলাম যে অপেক্ষা করো, সবুর করো, দিল্লি অনেক দূর, এই যাত্রায় অনেকে থাকবে না, শেষ পর্যন্ত নেমে পড়বে। কারণ বিজেপির বিরুদ্ধে গোটা দেশের লড়াইটা আমাদের সাম্প্রদায়িক মতাদর্শের বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোট আনকোট যে বাংলায় কারোর সঙ্গে জোটে আমার আপত্তি নেই, তবে আগে ওদের মানে প্রদেশ কংগ্রেস আর তোমাদের সিপিএম এর অবস্থান স্পষ্ট করতে হবে। সামওয়ান হ্যাজ টু বেল দ্য ক্যাট। এটা হচ্ছে 4th মিটিং ইন্ডিয়া জোটে, তার আগে মমতা বলেছে আমরা প্রথম থেকেই তো আমাদের অবস্থান স্পষ্ট করেছি, কিন্তু তৃণমূল নেত্রী যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন তখনও তার অবস্থান স্পষ্ট নয়।
তারপর যখন আবার বিভিন্ন সময় এই জোটগুলো বোঝাপড়া হয়েছে ইন্ডিয়া ব্লকের মিটিং, তখনও ওনার অবস্থান স্পষ্ট না। আর এখন তো আরো স্পষ্ট হয়ে গেছে যে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যা যা করার দরকার তাই করেছেন। কংগ্রেস একটা গোটা দেশে সর্বভারতীয় দল, সে একটা ন্যায় যাত্রার ডাক দিয়েছে। আমরা বামপন্থীরা ইনসাফ যাত্রা করেছিলাম, ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের যেখানে থাকা দরকার সেখানে দাঁড়াবো। সেই জন্য কংগ্রেসের যাত্রাকে আমরা সংহতি জানিয়েছি। আর আপনি দেখুন তো যে গোটা দেশ জুড়ে এই ভারত জোড়ো যাত্রা, সেখানে দাঁড়িয়ে কোথাও অন্য দেশের অন্য রাজ্যে কোথাও হলো না। শুরু হলো মণিপুর, গন্ডগোল করা বিজেপি ওখানে, তারপর আসাম গন্ডগোল করা বিজেপি ওখানে, আর তারপর পশ্চিমবাংলা। এখানে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী বিজেপির তৃণমূল, যাতে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে যার যাত্রা তার দলের জাতীয় নেতারা দুবেলা প্রশংসা বানে আমি যাবো তৃণমূলকে ভরিয়ে দিচ্ছে, বলছে অন্যায় করে তৃণমূলের মন্ত্রীদের জেলে পোড়া হয়েছে। আজকে জয়রাম রমেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি, এটাই তো কংগ্রেসের থেকে এক্সপেক্টেড যে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে এক করার জন্য একটা উদার মনোভাব, কিন্তু তৃণমূলের দল মতন দল সেই জায়গায় যাওয়ার মতো নেই। আর এই যে বিজেপি যেভাবে রাহুল গান্ধীকে বিড়ম্বনায় ফেলতে চাইছে, সেটা আসামে এবং মণিপুরে আর পশ্চিমবাংলায় তৃণমূল দিয়ে, সেখানে দাঁড়িয়ে আমাদের ওর পক্ষে দাঁড়ানো দরকার। আর লাস্ট কথা আমি শেষ করে নিই, যে আগে বলেছিল রাহুল গান্ধীকে বসন্তের কোকিল, কোকিল হলো কাকের বাসায় ডিম পাড়ে। এখন দেখছি যে কোকিলের আগে কাক কেন রাহুল গান্ধীর জায়গাগুলোয় পৌঁছে যাচ্ছে। এই মামলা ঠাকুমা ইন্দিরা গান্ধী দায়নি, তাকে আমরা চাইনি, সেই যে তারপরে পরিবর্তন। আমি ও বলছে ও খুব স্পষ্ট, ওদের অবস্থান খুব স্পষ্ট। আমি জানতে চাই আজকে আপনার স্টুডিওতে বসে সায়নদীপ জানাক, কেরলের যে 19টা সিট তাতে কি কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে প্রার্থী দেবে না সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেবে? দ্বিতীয়ত আমি বলেছি, শুনে নাও। দ্বিতীয়ত ও হঠাৎ করে এই কালিয়া অমিতাভ বচ্চনের সিনেমার কথা বললো, আর মোহাম্মদ সেলিম দেখালেন যে মমতা ব্যানার্জি চাইছে সিপিএম এর ঘাড়ে রেখে বন্দুক চালাতে। আমার তো দিওয়ার সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, মেরা বাপ চোর হ্যায়, সারা পশ্চিমবঙ্গে লেখা হয়েছিল গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। সে এখন কংগ্রেসকে সার্টিফিকেট দিচ্ছে। না না, এক সেকেন্ড শান্তদীপ, আমি বলছি অরূপকে একটাই কথা বলবো যে রাজনৈতিক দল তো স্লোগান পাল্টায়। আমি বলছি যে গত কয়েক বছরে তুমি তো আরো পিছিয়ে গেছো, কয়েক দশকে, আমি অত দূর যেতে হবে না। বসন্তের কোকিল, নরেন্দ্র মোদীর টিআরপি, সে হঠাৎ হয়ে গেল রাহুল গান্ধী আমাদের ফেভারিট। সেটা তো ইন্ডিয়া জোট শুনে তার মানে কি রাজ্যভিত্তিক কম্পালশন আছে, রাজ্যভিত্তিক কম্পালশন আছে, কিন্তু যারা রাজ্য কমিটি বা স্টেট কমিটি, ন্যাশনাল কমিটির, কেন্দ্রীয় কমিটির নেতা, তো উনি নিশ্চয়ই কেরালায় যাবেন। কেরালায় গিয়ে উনি কি বলবেন? আমি বলছি রাহুল গান্ধী কেরালায় যাবেন, সেখানে গিয়ে আমি জানি, তাহলে আমার এক মিনিট বলতে দাও না। আর বললে সবুর করো, যখন সীতারাম ইয়েচুরির সাথে ছবি বেরোয় তখন হচ্ছে সবুর করো, আর যখন আমরা বলি আরেকটু সবুর করো, এতগুলো জেলে গেছে, পিসি ভাইপো যাবে, তখন সবুর করতে দিচ্ছি না, কারণ পাশে বসে আছে, এক হাত দূরত্ব নয়। কংগ্রেসের উপর এরকম খেলা যায় না। রাহুল গান্ধী মেরে পেছন ফাটিয়ে দিয়েছে, মানে গাড়ির পেছন ভেঙে দিয়েছে, তাও রাহুল গান্ধী একটা কথা বলিনি যে তৃণমূলের সেই তৃণমূলকে শুনুন না, সেই কংগ্রেস করতে যাবেন না, উত্তরগুলো সম্পর্কে সতর্ক থাকবেন। ভাষা আমি তো সতর্ক, আমি গাড়ির ভাষায় কথা বলছি, আমি বলছি না, সেটা হলো যে সজল এবং আমি এই কনফিউশনে বেচারার কি অবস্থা এখনো বলার সুযোগ পাইনি। প্রশ্ন বললে আমাকে আর উত্তর দিচ্ছেন আপনি। আমি তো জানতাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বিজেপি থেকে বিজেপির এমপি। হ্যাঁ, তা উনি তো সেই রাম মন্দির উদ্বোধনের সময় 11 দিন মিথ্যে কথা বলেননি, 11 দিনের একটা পালন করেছেন। আমি বলছি যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে যারা ইন্ডিয়া জোটের বৈঠকের পর আমি সব উত্তর দেব, কিন্তু আমার সৌম্য আর বিশ্বনাথ বাবু এখনো বলার সুযোগ পাইনি। আমি এইখানে সৌম্যর কাছে আসবো, ঠিক আছে, সবার কাছে আসবো। সৌম্য, আমি বলছি প্রতিদিন তোমায় প্রশ্ন করার কাজটা তোমার জাতীয় নেতৃত্ব দায়িত্ব নিয়ে সহজ করে দিচ্ছে। এতদিন প্রদেশ নেতৃত্ব তোমরা স্টুডিওতে যা বলে গেছো, হুবহু তার বিপরীত কথা জয়রাম রমেশ প্রায় মনে হচ্ছে ঠিকা নিয়ে নিয়েছেন যে তাই তিনি রোজ বলবেন। হেমন্ত সোরেনের পাশে দাঁড়াতে গিয়ে আজকে তোমার জাতীয় নেতা জয়রাম রমেশ কার্যত পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দের কেন বলছি? আজকে বলছেন মমতাজির মন্ত্রীদের বিরুদ্ধে অন্যায়ভাবে এজেন্সির ব্যবহার হচ্ছে। কংগ্রেস ক্ষমতা এলে, মেক নো মিস্টেক, একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, তাহলে সিবিআই এবং ইডির মতো এজেন্সির দাঁত নোক নাকি কংগ্রেস ছেঁটে দেবে।
তোমার কাছে কয়েকটা প্রশ্ন আমার আসতেই হবে। তোমরা তো রোজ বলো, এক যে দুর্নীতির জন্য এজেন্সি এই রাজ্যে এসেছে, দুই হচ্ছে এজেন্সির তদন্তের জন্য কখনো কখনো সেই তদন্তের গতি বাড়ানোর জন্য একসঙ্গে বাম এবং কংগ্রেস কোর্টে অবধি গেছে, তিন বলো যে শাহজাহানদের ধরতে কেন ইডি আরও দাঁত নখ বের করছে না। কালকেও সৌম্যই প্রশ্ন তুলেছে। মানে আমার বক্তব্য, জয়রাম রমেশ বাংলায় আছেন, এখনও ন্যায়যাত্রা বাংলায় আছে, প্রদেশ কংগ্রেসের বক্তব্যের সঙ্গে যদি উল্টো দিকে তার গাড়ি ছোটে, এই ন্যায়যাত্রা যখন সব ঘুরে টুরে দিল্লি পৌঁছবে তো অধীর চৌধুরীর নামও ভুলে যাবেন। আমি আপনাকে আলোচনা শুরুর আগে আপনি আমাকে অনেকক্ষণ পরে সুযোগ দিয়েছেন, আমাকে দুটো কথা শুরু পরিষ্কার বলতে দিন। যে দেখুন, আমি জয়রাম রমেশের স্টেটমেন্ট নিশ্চয়ই দেবো, কেন বলেছেন, কী কারণে বলেছেন, কিন্তু পশ্চিমবাংলায় বৈচারিক রূপে যে জিনিসটা তফাৎ আছে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় যতগুলো তদন্ত হচ্ছে সব আদালতের নির্দেশে হচ্ছে, এক। আর দু নম্বর কথা হচ্ছে যে সেটা জয়রাম রমেশকে জানতে হবে, সেটা জয়রাম রমেশ বলবে, আমি আমার কথাটা বলে নিই, আপনি তারপরে বলবেন। আমি কথা বলছি যে আপনি একটু আগে বলছেন, খুব সুকান্তবাবু একটা দারুণ কথা বলছেন। সুকান্তবাবু বলছেন রাজা জেলে গেছে, তারপরে এখন রানী যাবে, মানে সিলেক্টিভলি কথা বলেন তো, এখন মনে হচ্ছে মানে বিপদের সময় গা গরম করছেন আর কি, বেসুরো গান গেয়ে। এখন আপনি বলুন তো, রাজা কানিমজি আর সুরেশ কালমারি জেলে গেছিল, তখন তাদের যে সরকার ছিল সেই সরকার তাদের নামে এফআইআর করেছিল, তাদেরকে জেলে ঢুকিয়েছিল। কংগ্রেসের সরকার, হ্যাঁ কংগ্রেসের, মনমোহন সিংয়ের সরকার ছিল। আজকে যখন বলছেন হেমন্ত বিশ্ব শর্মার নাম, সুকান্তবাবুরা কেন বলছেন না আমি বুঝতে পারছি। এটা সিলেক্টিভ দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর নির্বাচিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তো আর সব থেকে বড় কথা, যিনি সিবিআইডির উপরে বিশাল ভরসা নিয়ে দাঁড়ান, করব দেখছি আগামীকাল হবে, পরশু হবে, তরশু হবে, সেই ইডি তো, যে ইডি লিপস অ্যান্ড বাউন্সের অ্যাড্রেস খুঁজে পায় না, সেই তো ইডি, যে ইডি আপনি দেখবেন তার অ্যাড্রেস পায় না, তার প্রপার্টি অ্যাটাচমেন্ট করে না, খুঁজে পায় না ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর, তার ব্যাংকের পাসবই পায় না, অ্যাকাউন্ট নাম্বার পায় না। কিন্তু আমি বলছি এই সিলেক্টিভ অ্যামনেশিয়া তো তোমার দলে না। আমি বলছি যখন সিবিআই বা ইডি এজেন্সি নিয়ে কংগ্রেস বারবার তাদের নিরপেক্ষতা নিয়ে গলা ফাটাতো, আজকে জয়রাম রমেশ প্রেস কনফারেন্স করে বলছেন যে ক্ষমতা এলে আইন বদলে এদের দাঁত নখ ছাঁটা হবে। আমরা বিরোধী দল, আমরা সবসময় মনে করি আমাদের বিরুদ্ধেও অনেক সময় কেজড প্যারট ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে, তো আমরা তো এখন বলছি ইট ইজ বিকামস আ পেজড প্যারট, কেজড নয়, এখন পেজড। এখন যেভাবে কাজ হচ্ছে সেটা তো একদম পরিষ্কার। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনেকগুলো কথা বলেছেন যে আমি কি জেলে যাব, এই যে ইত্যাদি ইত্যাদি, আমি 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 সবসময় আমি বলছেন। আর তারপরে বলছি সুকান্তবাবুর কথাগুলো শুনে এখন মনে হচ্ছে না মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, মানে রোজ স্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠেই বলেন এই জেলে যাচ্ছে, এই জেলে যাচ্ছে, আর একজন আছেন বিরোধী দল আছেন রোজ ডেট দেন। আর একটু আগে যে বিজেপির প্রতিনিধি যে ধরনের কথাবার্তা বলছে, যে ভাষা প্রয়োগ করছিল আপনার এই চ্যানেলে, আমার মনে হয় এইটা সম্পূর্ণরূপে আমাদের বর্জন করা উচিত। তার কারণ বিরোধী দলনেতা যে ভারতবর্ষের একজন নেতা সম্বন্ধে যে ভাষা ব্যবহার করছেন, এই ভাষা সন্ত্রাস পশ্চিমবাংলা যেভাবে হচ্ছে, আমরা দেখুন আমাদের দলেরও কেউ কেউ বলে, কিন্তু তার মানে আমরা কিছুটা নিন্দা করছি, কিন্তু এটা আমরা চাইছি না, এটা উচিত নয়। এক, দুই, আছে পলিটিক্যাল কম্পালশন না থাকলে আপনি বলুন আজকে প্লিজ 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 কম্পালশন না থাকলে পশ্চিমবঙ্গে একটা ন্যায়যাত্রা যাচ্ছে, দেখুন এইভাবে ডিস্টার্ব করলে আপনি প্লিজ ন্যায়যাত্রা যাচ্ছে, আমি আজও বলছি আপনাকে আরএসএস এর যমজ সন্তান ওরা, যেটা হেমন্ত বিশ্ব শর্মা করছে, তৃণমূল সেই একই কাজ করছে, সব সাফ হয়ে যাচ্ছে। যেটা বুঝলাম না সেটা হচ্ছে এজেন্সির ডানা চাটার জন্য জয়রাম রমেশের এই সাংবাদিক সম্মেলন, যেখানে তিনি একেবারে স্পেসিফিক্যালি বললেন যে এজেন্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীদের সঙ্গেও এই রকম করেছে। পরের প্রতিবেদন। When we come to power, we will ensure that ED, CBI and income tax, the draconian powers that have been given to these three agencies by the Modi government to harass businessmen, to harass traders, to harass political opponents, we will get Parliament to change those laws. প্রায় 600 কোটি টাকার দুর্নীতির অভিযোগে জেলে গেছেন হেমন্ত সোরেন। বুধবার রাতে ইডি তাকে গ্রেফতার করেছে, আর তা 24 ঘন্টার মধ্যেই কংগ্রেসের মুখে শোনা গেল এজেন্সি সংক্রান্ত আইন বদলের কথা। একই দিনে এজেন্সি নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে।
এই প্রেক্ষাপটে বিজেপি কটাক্ষের সুরে বলছে, দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বদলে আইন পরিবর্তনের কথা বলে কি আদতে দুর্নীতিকেই সমর্থন করছে না কংগ্রেস তৃণমূল? বিরোধীদের গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো ধরনের বক্তব্য রাখার, আর যে কোনো বিষয়ে হতাশা ব্যক্ত করার। যেখানে যেখানে অবিজেপি দল, অবিজেপি সরকার, অবিজেপি নেতা নেত্রীরা আছেন সেখানে এজেন্সি লাগিয়ে ডিস্টার্ব করা, এটা যেমন হচ্ছে তেমনি এজেন্সিকে ব্যবহার করে সরকার ফেলা বা সরকার গড়া, এই খেলাও কিন্তু বিজেপি চালিয়ে যাচ্ছে। দিল্লি থেকে তামিলনাড়ু, বাংলা, বিহার থেকে মহারাষ্ট্র বিভিন্ন দুর্নীতি মামলায় একের পর এক বিজেপি বিরোধী শিবিরের নেতা কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে। ইন্ডিয়া জোটের শরিক আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তার ছেলে তেজস্বীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বুধবার রাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শরদ পাওয়ারের নাতি ও এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি। এই প্রেক্ষাপটেই এদিন সংসদে বাজেট পেশের সময়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায়। Previously, social justice was mostly a political slogan. For our government, social justice is an effective and necessary governance model. This is secularism in action, reduces corruption, and prevents nepotism, prevents by Bhatijawad. ईडी और सीबीआई का दुरुपयोग भारी तरीके से हो रहा है। राहुल जी के खिलाफ हुआ, ममता जी के मंत्रियों के खिलाफ हो रहा है, स्टालिन साहब के मंत्रियों के खिलाफ हो रहा है, केजरीवाल के खिलाफ हो रहा है, हेमंत सोरेन के खिलाफ हुआ है। तो ये बिल्कुल साफ है कि मोदी और शाह ईडी और सीबीआई का भारी दुरुपयोग कर रहे हैं। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুতে চাপানুতোর এখন চরমে। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি হেমন্ত সোরেন দিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, হেমন্ত সোরেন হতে পারে, বধূ কোরা হতে পারে, হেমন্ত সোরেনের পিতৃদেব আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন হতে পারে। চুরি করলে জেলে যেতে হবে, অপরাধ আদালতে প্রমাণ করতে হবে এজেন্সিকে। আমার বক্তব্য হচ্ছে, সেই ঘটনাকে কেন্দ্র করে ঘোড়া কেনা বেচা হবে কেন বিশ্বনাথ? আমি বলছি যে বিধায়কদের হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়া, হঠাৎ ফোন সুইচড অফ হয়ে যাওয়া, এর সঙ্গে ইনফ্যাক্ট ঘটনাচক্রে ঝাড়খণ্ডে এই বছরই ভোট, সেইটুকু অপেক্ষা আমি করতে পারছি না। আমি বলছি কোথাও একটা দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যে বিজ্ঞাপিত লড়াই, সেটা প্রশ্নচিহ্নের মুখে আসছে না। এই জন্য জিজ্ঞেস করছি যে গ্রেফতারির উদ্দেশ্যটা চোর ধরা না সরকার ফেলা, প্রশ্নটা তো এইখানে গিয়ে দাঁড়াচ্ছে আজকের অন্তত ঘটনাবলীর পর। ঠিক মানে গতকালের ঘটনার পরে যখন মেজরিটি বিধায়কের সমর্থন আছে বর্তমান সরকারের প্রতি, তারপরে কেন রাজভবন থেকে ডাক আসছে না, কেন রাজ্যপাল ডাকছে না? তাহলে কি মানে মহারাষ্ট্রে যেভাবে ঘোড়া বেচাকেনা হয়ে একটা সরকার গঠন হলো সেই জন্য ওয়েট করছে তারা? সেই জন্যই কি মানে কংগ্রেস বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদেরকে বাইরে নিয়ে যেতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে? ফলে এই ঘোড়া বেচাকেনার রাজনীতির বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কিন্তু একটা অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। একদম পাশাপাশি দেখুন, এক সপ্তাহের মধ্যে নীতিশ কুমার সকালে ইস্তফা দিলেন, বিকেলে তিনি শপথ নিয়ে নিলেন, এই সুযোগ করে দেয়া হচ্ছে। এবং এটা এটা ভয়ঙ্কর। আমি বলছি যে এটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসিকে সরাসরি আঘাত করে। যারা আমরা সংবিধানের ভিত্তিতে রাজ্য চলুক রাষ্ট্র চলুক বলি, আমরা মনে করি যে এইটা একদম সরাসরি কনস্টিটিউশনকে ব্রেকডাউন করা হয়, কনস্টিটিউশনকে অমান্য করে একটা সরকারকে সাহায্য করছে, আরেকটা সরকার গঠনে আটকানো হচ্ছে। অর্থাৎ পুরো অ্যাডভান্টেজটা শাসক দল বিজেপি নিচ্ছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই, এই দুর্নীতিটা কিন্তু এখন, আমি গতকাল আপনাকে বলছিলাম যে দুর্নীতি একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা বিজেপি নির্বাচনে ব্যবহার করতে যায়, যেটা আজকে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতাতেও বললেন। কিন্তু আমি আবার উল্টো দিক থেকেও আর একটা জিনিস আপনাকে বলবো, সতর্ক থাকুন। এই দুর্নীতি কিন্তু ঐক্যের জায়গাও তৈরি করতে পারে বিরোধীদের। আচ্ছা, আজকে জয়রাম রমেশ কেন সাপোর্ট করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি উত্তর খুঁজে পাচ্ছিলেন না। আপনি দেখবেন জয়রাম রমেশ কার্যত যারা এই সিবিআই ইডির অতি তৎপরতায় শুধু বিরোধীদের সিলেক্টিভলি গ্রেপ্তার করা হচ্ছে, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে একটা কমন প্ল্যাটফর্মে আনতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন দাবি জানাচ্ছিলেন যে কংগ্রেস কেন চুপ, আমার মন্ত্রী নেতারা জেলে যাচ্ছে কেন কংগ্রেস চুপ। এটা কংগ্রেসের শেষ এবং ব্রহ্মাস্ত্র আমি মনে করি। কংগ্রেস এই ব্রহ্মাস্ত্র দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে চাইছে, এবং চাইছে এই কারণে যে যখন কংগ্রেস এই প্রশ্নে যখন সরব হচ্ছে, তখন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলার কোনো জায়গা নেই যে অভিযোগটা কংগ্রেসের বিরুদ্ধে তারা করছিল যে পাশে দাঁড়াচ্ছে না কেন। এবং একই সাথে আপনাকে বলছি, এটাও দুর্ভাগ্যের।
আমরা যারা দীর্ঘদিন ধরে 20-22 বছর ধরে চর্চা করি, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সততার প্রতীক হিসাবে আমরা দেখেছি। কিন্তু আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে আমাকে জেলে পুরলে আমি জেল ফুটিয়ে বেরিয়ে আসবো? আপনি কেন যখন দুর্নীতিগুলো এসছে আপনি কেন চুপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন আজকে কোর্টকে ইন্টারভেনশন করতে হয়েছে? কেন একটার পর একটা মামলা সিবিআই ইডির হাতে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়? কেন আপনাকে সততার প্রতীক যারা বলতেন আজকে তারা বলতে পারছে না? কেন আপনার পুলিশ প্রশাসন থেকে দিয়ে তদন্ত করাননি? দিনের পর দিন দুর্নীতির সাথে আপনি কম্প্রোমাইজ করেছেন। আপনি বাংলাটাকে দুর্নীতিগ্রস্ত মানুষের একটা রাজ্যে পরিণত করেছেন। আজকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে আমরা কথা বলছি, আপনি কি নিজে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনি কি দুর্নীতি মুক্ত একটা সমাজ দিতে পেরেছেন, একটা প্রশাসন দিতে পেরেছেন? না, আমি সুমন যে কথাটা বললেন একদম সত্যি কথা। দেখুন, মহারাষ্ট্রের বুকে যখন ঘোড়া কেনাবেচা, শুধু তাই নয়, প্রথমে তাদেরকে গুজরাটে নিয়ে গেল সিআরপিএফকে হাতিয়ার করে, সিআরপিএফরা কনভয় করে গুজরাটে নিয়ে গেল। সেখান থেকে আপনার মনে থাকবে আসামে নিয়ে যাওয়া হয়েছিল, যখন আসাম বন্যায় ডুবে গেছে, সারা আসাম ভাসছে, তাদেরকে হেমন্ত বিশ্ব শর্মা স্পেশাল ফ্লাইটে করে স্পেশাল রুটে ডাকলেন। তাও ঠিক আছে, কিন্তু হরকারী প্রতিহারদের তোমরা কোথাও খরচ করো না, নিয়ে যাও না, সরাসরি নিয়ে নাও, ঢুকিয়ে দেয় দলে। দ্বিতীয় কথা, মার্ডার কেস দিয়ে এই কদিন আগে মুকুল্লাহকে কি করে কি হচ্ছে চণ্ডীগড়ে মেয়র নির্বাচন হলো, 20টা আসনে আপ এবং কংগ্রেসের তারা জয়ী কাউন্সিলর, 14টা আসনে বিজেপি। মেয়র ইন্টারেস্টিং, অনিল মসিয়া যে প্রিজাইডিং অফিসার ছবি দেখে আমার ভালো লাগলো, কিন্তু ঝালদায় তুমি কি করলে? তৃণমূল কি করলো? এখনো কি করছে? বলেছিল কংগ্রেসের কেরালায় কি করবে। 2004 সালে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি লড়াই করে 64টা সিট লেফট জিতেছিল, আবার কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করেছিল, ও তখন শিশু ছিল না। দ্বিতীয় কথা হলো যে এই যে ইডি সিবিআই কে ব্যবহার করার ক্ষেত্রে একদিকে যেমন বিশ্বনাথ দা বলেছেন যে জয়রাম রমেশ ভাবছেন যে 2024 এ কি লড়াইটা করবে একটা বড় যারা সবচেয়ে সুবিধাজনক পজিশনে এই মুহূর্তে আছে কংগ্রেস এই এদের ট্রায়োর মধ্যে। মানে লাইনটা হচ্ছে এমন, রাহুলের যদি তৃণমূলের সঙ্গে ব্যর্থ হয় প্রেম, আলিমুদ্দিনে কোণে সেজে বসে আছে সিপিএম। মানে আজকে সিপিএম কে বুঝতে হবে এই কথাটা যে এরা এখনো ডিসাইড করতে পারেনি এরা তৃণমূলের সঙ্গে যাবে না এরা সিপিএম এর সঙ্গে যাবে। অথচ সিপিএম এটা কালকে বলে দিয়েছি। কিন্তু একটা জিনিস ডিসাইড হয়ে গেছে, সেটা যেমন ডিসাইড হয়নি, কিন্তু একটা জিনিস ডিসাইড হয়েছে, কেন্দ্রীয় সরকার পরিচালিত সিবিআই আর ইডি ওই মন্ডল আর চ্যাটার্জিদের বাড়িতে যাবে, ব্যানার্জির বাড়ির চারপাশে ঘুরবে না, এটা ডিসাইড হয়ে গেছে। এটাও ডিসাইড হয়ে গেছে যে যারা ভাবছে পিসি ভাই চলে যাবে, তারা প্রভু দেখবে বসে বসে। যিনি আপাতত একদিনের জন্য, কালকে তাকে আবার করে হবে, কিন্তু একদিনের জন্য জেলে গেলেন সেই হেমন্ত সোরেন, তার বিরুদ্ধে আবার বলছি 600 কোটি টাকা সেনাবাহিনীর জমি কেলেঙ্কারি, জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঠিক কি অভিযোগ, কোথায় কেস দাঁড়িয়ে, তার পক্ষেই বা কি কি যুক্তি আছে, একদম পাশাপাশি আপনাদের সামনে রাখবো। এই যেন এক কিসসা কুর্সি কা। বুধবার সন্ধ্যে পর্যন্ত যিনি ছিলেন কুর্সিতে, এখন তিনি কারাগারে। প্রায় 600 কোটি টাকার জমি দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার রাতটা জেলে থাকতে হবে। কিন্তু কোন অভিযোগে কুর্সি থেকে কারাগারে গেলেন হেমন্ত সোরেন? তার বিরুদ্ধে উঠেছে সেনার জমি হাতিয়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ রাঁচিতে ভারতীয় সেনাবাহিনীর জমির জাল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। রাঁচি পুরসভার এক কালেক্টর থানায় গিয়ে অভিযোগ জানান 20 কোটি টাকারও বেশি দামের জমি মাত্র 7 কোটি টাকায় বিক্রি করা হয়েছে। আর সেখান থেকেই তদন্তের শুরু। ইডি সূত্রে খবর, তদন্তে একটি বড় চক্রের হদিশ মেলে। জমি মাফিয়াদের পাশাপাশি কয়েকজন সরকারি আধিকারিক ও মিডলম্যানের নাম উঠে আসে। অভিযোগ, তারাই নথিপত্র জাল করে একজনকে প্রতিরক্ষা মন্ত্রকের জমির মালিক বানিয়েছিলেন। বেআইনিভাবে জমি বিক্রির তদন্ত নেমে জমি মাফিয়ার যোগ মেলে, একাধিক সরকারি আধিকারিকেরও নাম জড়ায়। আর এরপরেই তদন্তে নেমে একের পর এক গ্রেপ্তারি শুরু করে ইডি। আর সেই তদন্তেই নাম উঠে আসে হেমন্ত সোরেনেরও। ইডি সূত্রে দাবি, পরে বিতর্কিত জমি বিক্রি করা হয় পশ্চিমবঙ্গের এক চা বাগানের মালিকের কাছে। তদন্তকারীরা জানতে পারে জমির দাম 20 কোটির বেশি হলেও তা বিক্রি হয়েছে মাত্র 7 কোটিতে। অভিযোগ, নথিপত্র জাল করার কাজেও বিপুল অর্থের লেনদেন হয়েছিল। সেই সব অভিযোগেই নাম জড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।
ইডি সূত্রে দাবি জমি মাফিয়াদের কাছে সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে। হেমন্ত সোরেন নিজেও বেনামে একাধিক জমি কিনেছেন এবং সেই জমিতে বেআইনিভাবে খাদান শুরু করেছেন। এই বেআইনি জমি বেচাকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে, যাতে সরাসরি যোগ পাওয়া গিয়েছে হেমন্ত সোরেনের। এই দুর্নীতির মামলায় 10 বার হেমন্ত সোরেনকে নোটিশ দেয় ইডি। 9 বারই হাজিরা এড়ান তিনি। রবিবার থেকে প্রায় 30 ঘন্টা নিখোঁজও ছিলেন। বুধবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। লালু প্রসাদকে কোন সরকার গ্রেপ্তার করেছিল? তারপর জয়ললিতা, শিবু সোরেন, মধু কোড়া এবং সবশেষে দেখা যাচ্ছে এখন হেমন্ত সোরেন আস্তে আস্তে এগোচ্ছে। দুর্নীতি করলে জেলে যেতে হবে। এদেশের যত বিরোধী নেতা আছেন, বিজেপি যাদের বোঝে যে তারা বিজেপির বিরোধী, তাদের সবাইকে গ্রেপ্তার, ধরতে হবে, হেনস্থা করতে হবে, নানান রকমের চক্র চলছে। কিন্তু পশ্চিমবাংলায় যারা সরকার পরিচালনা করছেন, কোর্টের নির্দেশে তদন্ত হলেও তাদের ক্ষেত্রে ইডি সিবিআই কোনো হেলদোল নেই। দিল্লির সরকার আমাদের রাজ্যের শাসক দলকে বিরোধী বলে মনে করে না। বৃহস্পতিবার ইডির দফতর থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাকে নিয়ে যাওয়া হয় রাঁচি আদালতে। ইডির তরফে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 10 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়, কিন্তু বিচারক রায় স্থগিত রেখেছেন। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। এদিকে ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন হেমন্ত সোরেন। শুক্রবার এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।